নমস্কার সবাইকে। এইচএস পাথ স্টাডি সেন্টারে তোমাদের স্বাগত। তোমরা এখানে একটা জন্ম প্রতিবেদন বা জন্ম সার্টিফিকেট আবেদনের জন্য একটি ফর্ম তোমরা দেখতে পাচ্ছ। এই ফর্মটি পিডিএফ খুব একটা ভালো না থাকায় এখানে কিন্তু তোমরা ক্লিয়ারভাবে খুব একটা ভালো করে দেখতে পাচ্ছ না। আমি হয়তো বুঝতে পারছি তোমাদের একটু অসুবিধা হবে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমি প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে পড়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে যাদের নতুন বাচ্চা জন্মগ্রহণ করছে, সেটা বাড়িতে হতে পারে, হসপিটাল হতে পারে, কিংবা কোনো আত্মীয়ের বাড়িতে, তাদের প্রত্যেককে কিন্তু এই ফর্মটা ফিল আপ করে হসপিটালে গিয়ে জমা দিতে হবে এবং জমা দেওয়ার পর তোমরা কিন্তু বার্থ বা জন্ম সার্টিফিকেট পাবে। তো এখানে প্রথম যেটা পয়েন্ট আছে, 1 নম্বর পয়েন্ট, এখানে তোমাদের বাচ্চার যে জন্ম তারিখ সেটা এখানে লিখে দিতে হবে। সেটা তোমরা এখানে লিখে দেবে। কবে জন্ম হয়েছে সেটা তোমরা লিখে দেবে। ফর্মটা বাংলাতে হলেও তোমরা মূলত সেটা ফর্মটা ফিল আপ ইংরেজিতে করার চেষ্টা করবে। কারণ ইংরেজিতে যদি তোমরা ফর্মটা ফিল আপ করো, তাহলে বাচ্চার যে নামের স্পেলিং বা বানানটা সেটা ভুল হবে না। তারা যে টাইপ করে যেটা অফিসিয়াল ওয়েবসাইটে ডাটাটা এন্ট্রি করবে, তারাও কিন্তু সঠিকভাবে করবে। তাহলে তোমাদের ভুল হওয়ার চান্সটা কিন্তু খুব কম হবে। বাচ্চার নামটার ভুল হওয়ার চান্স একদম থাকবে না। আর তোমরা যদি বাংলায় নামটা লেখো, তাহলে কিন্তু তারা বাংলায় লিখলে ইংরেজিতে তারা টাইপ করে বানানটা অনেক সময় ভুল লিখে দেয়। ঠিক আছে? তার জন্য তোমরা ইংরেজিতে লেখার চেষ্টা করবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, লিঙ্গটা তোমাদের ছেলে না মেয়ে হয়েছে সেটা তোমরা এখানে টিক চিহ্ন দিয়ে দেবে। ঠিক আছে? ছেলে হলে পুরুষের টিক চিহ্ন দিয়ে দেবে। তারপর শিশুর নাম, তোমরা নতুন বাচ্চার নাম কী রেখেছো, ভালো একটা নাম, সেই নামটা এখানে দিয়ে দেবে। ঠিক আছে? তোমাদের পছন্দের নাম যেটা রেখেছো সেটা দিয়ে দেবে। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এই নামটা লিখছি। ঠিক আছে? বাবার নামটা এখানে তোমরা দিয়ে দেবে। আমি জাস্ট এইভাবে লিখে দিচ্ছি। তোমরা ইংরেজিতে লেখার চেষ্টা করবে। 4 নম্বর পয়েন্টে বাবার নামটা দেবে। হ্যাঁ, এবার তারপর আধার নম্বরটা। এখানে তোমরা আধার নম্বরটা 16টা টোটাল নম্বর হবে। 12টা নম্বর, 12-13টা নম্বর হবে, সেই নম্বরগুলো তোমরা দিয়ে দেবে। তারপর পিতার ফোন নম্বরটা এখানে দিয়ে দেবে। 10টা ফোন নম্বর হবে, সেই নম্বরটা দিয়ে দেবে। তারপর 5 নম্বর মাতার নাম, মায়ের নামটা এখানে তোমরা দিয়ে দেবে। মায়ের নাম, মায়ের টাইটেল। তারপর মায়ের আধার নম্বর যদি থাকে, তাহলে আধার নম্বরটা এখানে তোমরা দিয়ে দেবে। 12-13টা নম্বর হবে, সেই নম্বরগুলো এখানে দিয়ে দেবে। এবার মায়ের যদি ফোন নাম্বার থাকে তাহলে দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। চলে যাবো আমরা 6 নম্বর পয়েন্টে, শিশুর জন্মের সময় পিতামাতার ঠিকানা। শিশু যখন জন্মগ্রহণ করছিল, তখন পিতামাতা কোথায় বসবাস করতেন সেটা কিন্তু এখানে লিখতে হবে। তোমরা এভাবে লিখে দেবে, ভিলেজ। ঠিক আছে? ভিলেজের নামটা তোমরা এখানে লিখে দেবে। তারপর এখানে মৌজাটা দেওয়া আছে, মৌজা বা ওয়ার্ড, সেটা তোমরা লিখে দেবে। তারপর ব্লক বা মিউনিসিপ্যালিটি, যদি ব্লকের হতো ব্লকে টিক চিহ্ন দিয়ে লিখবে, মিউনিসিপ্যালিটির বাসিন্দা হলে মিউনিসিপ্যালিটি টিক চিহ্ন দিয়ে সেটা নামটা লিখে দেবে। এবার পোস্ট অফিস সেটাও লিখে দেবে, থানা কোথায় সেটা লিখে দেবে, জেলা কোথায় সেটাও তোমরা লিখে দেবে। এবার পিতা মাতার স্থায়ী ঠিকানা, স্থায়ী যেটা ঠিকানা থাকবে সেটা তোমরা লিখে দেবে। হ্যাঁ, গ্রাম, ভিলেজ কোথায় সেটা তোমরা লিখে দেবে। ইংরেজিতে লেখার চেষ্টা করবে যাতে তোমাদের বানানগুলো সঠিকভাবে এন্ট্রি হয় অফিসিয়াল ওয়েবসাইটে। সাথে কোন মৌজা বা ওয়ার্ডের সেটা তোমরা টিক চিহ্ন দিয়ে লিখে দেবে। সাথে ব্লক বা মিউনিসিপ্যালিটি হলে সেটা তোমরা টিক চিহ্ন দিয়ে লিখে দেবে, ব্লকের নামটা বা মিউনিসিপ্যালিটির নামটা। তারপর পোস্ট অফিস, থানা এবং জেলার নামটা লিখে দেবে। তারপর 8 নম্বর পয়েন্ট হচ্ছে জন্মের স্থান। বাচ্চা যখন জন্মগ্রহণ করেছিল, কোন জায়গায় জন্মগ্রহণ করেছিল সেটার নামটা তোমরা লিখে দেবে। যদি কোনো হসপিটালে হয় তাহলে সেই হসপিটালের নাম, যদি বাড়িতে হয় তাহলে বাড়ির জায়গাটার নাম বা গ্রামের নাম, যদি শহর এলাকায় থাকো সেই শহরের নামটা লিখে দেবে। ঠিক আছে? এখানে ক নম্বর দিয়েছে, ক নম্বর যদি হসপিটালে হয় তাহলে হসপিটালের নামটা এখানে লিখে দেবে। যদি খ নম্বরে হয়, খ নম্বরে বাড়ির ঠিকানা, যদি বাড়িতে হয় তাহলে বাড়ির যে নামটা বা জায়গার যে গ্রামের নামটা সেটা তোমরা লিখে দেবে। অন্য কোনো জায়গায় যদি হয়ে থাকে সেটা তোমরা এখানে লিখে দেবে। তো এখানে 3টা জায়গার নাম দেওয়া আছে, যে কোনো একটাতে ফিল আপ করবে, যেখানে হয়েছে সেটাই। হ্যাঁ, 3টে কিন্তু এখানে ফিল আপ করতে তোমাদের হবে না। এবার চলে যাবো 9 নম্বর পয়েন্টে, সংবাদদাতার নাম ও ঠিকানা। ধরে নাও কেউ আপনাকে সাহায্য করেছে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, কিংবা আপনার বাচ্চাকে জন্মগ্রহণ করতে সাহায্য করেছে, তার নাম বা এখানে ঠিকানা তোমরা লিখে দিতে পারো। এবার চলে যাব 10 নম্বর পয়েন্টে। 9 নম্বর পয়েন্ট আমাদের কমপ্লিট। চলে যাব আমরা 10 নম্বর পয়েন্টে। 10 নম্বর পয়েন্টে আমরা এখন চলে যাব। এবার আমরা 10 নম্বর পয়েন্টে দেখব ক নম্বর, মাতার বাসস্থান, গ্রাম বা শহরের নাম। যদি গ্রাম হয়ে থাকে তাহলে গ্রামের নামটা লিখবো, যদি শহর হয়ে থাকে তাহলে শহরের নামটা এখানে আমরা নিচে লিখে দেবো। তারপর খ নম্বর, এটা শহর নাকি গ্রাম সেটা কিন্তু তোমরা টিক চিহ্ন দিয়ে লিখে দেবে। তারপর গ নম্বর, জেলার নামটা কোন জেলার মধ্যে পড়ছে সেটা তোমরা এখানে লিখে দেবে। এবার রাজ্যের নামটাও এখানে লিখে দেবে, ওয়েস্ট বেঙ্গল।
এবার চলে যাবো আমরা 11 নম্বর। 11 নম্বর পয়েন্টে পরিবারের ধর্ম, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এটা যে ধর্মের তোমরা সেই ধর্মেতে টিক চিহ্ন দিয়ে দেবে। হিন্দু হলে হিন্দু, খ্রিস্টান হলে খ্রিস্টান, সেটাতে কিন্তু তোমরা টিক চিহ্ন দিয়ে দেবে। এবার এখানে তোমরা সেটা লিখে দেবে, নাকি অন্যান্য হিন্দু হলে সেটা হিন্দুতে টিক চিহ্ন দিয়ে এখানে তোমরা লিখে দেবে। এবার 12 নম্বর পয়েন্ট, পিতার শিক্ষাগত মান, শিক্ষাগত যোগ্যতা কতদূর পর্যন্ত পড়াশোনা করেছে সেটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে। যদি 8 পাস হয় তাহলে 8 পাস লিখবে, 8 পাস। যদি 10 পাস হয় তাহলে 10 পাস লিখবে। এটা তোমাদের বোঝানোর জন্য আমি লিখছি, তোমরা দুটো লিখে দেবে না, যে কোনো একটা লিখবে, যতটা পড়াশোনা করছে সেটা তোমরা এখানে লিখে দেবে। মাতার ক্ষেত্রেও সেম, অষ্টম শ্রেণী পাস করলে 8 পাস, মাধ্যমিক পাস করলে সেটা 10 পাস, এভাবে তোমরা লিখে দেবে। এবার যদি উচ্চ মাধ্যমিক পাস করে তাহলে 12 পাস, গ্র্যাজুয়েশন যদি কলেজ পাস করে তাহলে গ্র্যাজুয়েশন, ঠিক আছে। এবার 13 নম্বর পয়েন্ট হয়েছে। এবার 14 নম্বর পয়েন্টে পিতার পেশা, পিতা ছেলে বা বাচ্চার বাবা কোন পেশার সাথে যুক্ত সেটা তোমরা এখানে লিখে দেবে। যদি কৃষক হয় তাহলে এগ্রিকালচারিস্ট বা কৃষক, আর যদি জব করে তাহলে সেই সার্ভিসের নাম, বা কোনো কোম্পানিতে কাজ করলে সেটার নাম এখানে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এখানে এগ্রিকালচারিস্ট বা তোমরা কৃষক হলে ফার্মার লিখতে পারবে, ফার্মার। তো যেটা প্রফেশনের সাথে যুক্ত আছো সেটা তোমরা এখানে কিন্তু লিখে দেবে। মাতার পেশার ক্ষেত্রে যদি কোনো পেশা করে থাকে তাহলে লিখবে, যদি না থাকে তাহলে তোমরা হাউস ওয়াইফ করে দেবে, হাউস ওয়াইফ। এবার প্রথম বিবাহের সময় মাতার বয়স কত ছিল সেটা তোমরা লিখে দেবে। হ্যাঁ, প্রথম যখন বিবাহ হয়েছিল তখন মাতার বয়স কত ছিল, বাচ্চার মায়ের, সেটা এখানে তোমরা লিখে দেবে। এবং 17 নম্বর পয়েন্টে আছে, এই সন্তানটির জন্মের সময় মাতার বয়স 15 বৎসরে, হ্যাঁ সেটা এই সন্তানটা যখন জন্মগ্রহণ করছিল তখন তার বয়স কত ছিল সেটা তোমরা এখানে লিখে দেবে। 8 নম্বর পয়েন্ট, মাতার জীবিত প্রসূত সন্তান সংখ্যা এই সন্তান সহ, মাতার জীবিত প্রসূত সন্তান সংখ্যা এই সন্তান সহ, মানে এই পর্যন্ত এই সন্তান জন্ম দেওয়ার পর টোটাল কতগুলো সন্তান সেটা তোমরা এখানে লিখে দেবে সংখ্যায়। একটা হলে একটা, হ্যাঁ দুটা হলে দুটো, এভাবে সংখ্যায় তোমরা লিখে দেবে। তো আমাদের 18 নম্বর পয়েন্ট কমপ্লিট। চলে যাবো আমরা পরের পয়েন্টে। 19 নম্বর যেটা পয়েন্ট রয়েছে, প্রসবকালীন পরিচর্যা। 1, চিকিৎসা কেন্দ্রে সরকারি। 2, চিকিৎসা কেন্দ্র ব্যক্তিগত মালিকাধীন বেসরকারি। 3, ডাক্তার, নার্স অথবা প্রশিক্ষিত ধাত্রী। 4, চিরাচরিত দায়ী। 5, আত্মীয় অথবা অন্যান্য। তো প্রসবকালীন পরিচর্যা কোথায় হয়েছিল? যদি সরকারি হসপিটাল হয়ে থাকে সেটা সরকারি হসপিটালে টিক চিহ্ন দিয়ে দেবেন। যদি বেসরকারি হসপিটাল হয় সেটা বেসরকারিতে টিক চিহ্ন দেবেন। যদি কোনো প্রশিক্ষিত ধাত্রী বা ডাক্তার বা নার্স করে থাকেন তাহলে এটাতে 3 নম্বরে টিক চিহ্ন দেবেন। যদি গ্রামীণ কোনো ধাত্রী মহিলা করে থাকেন সেক্ষেত্রে 4 নম্বরে টিক চিহ্ন দিয়ে দেবেন। এবার যদি বাড়ির কোনো আত্মীয় স্বজন করে থাকেন তাহলে 5 নম্বরে টিক চিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে। এবার 20 নম্বর পয়েন্টে যেটা রয়েছে, প্রসবের পদ্ধতি, স্বাভাবিক, সিজার, ফরসেপসুম। এখানে যেভাবে হয়েছে সেভাবেই তোমরা এখানে টিক চিহ্ন দেবে। স্বাভাবিক হলে স্বাভাবিক, সিজার হলে সিজারে টিক চিহ্ন দিয়ে দেবে। আর যদি স্বাভাবিক হয় তাহলে স্বাভাবিকে টিক চিহ্ন দিয়ে দেবে। এবার 21 নম্বর পয়েন্টে রয়েছে, জন্মের সময় শিশুর ওজন কত ছিল সেটা তোমরা এখানে লিখে দেবে। 3 কিলো হলে 3, 2 কেজি হলে 2, 4 কেজি হলে 4, তোমরা এটা লিখে দেবে। এবার 22 নম্বর পয়েন্ট, গর্ভের স্থিতিকাল, সপ্তাহটা এখানে লিখে দেবে। কত সপ্তাহের মধ্যে এই বাচ্চাটা হয়েছে। 9 মাস যদি হয় তাহলে এখানে কিন্তু 36 সপ্তাহ হচ্ছে। এবার 35 সপ্তাহে হয়েছে নাকি 34 সপ্তাহে হয়েছে সেটা তোমরা এখানে লিখে দেবে। এবার চলে যাব, এবার এই 35-36 সপ্তাহের মধ্যে কোনো কিছু যদি মন্তব্য করা থাকে তোমরা এখানে সেটা লিখতে পারো, যে 35 সপ্তাহের মধ্যে হয়েছে, বা এই 35 সপ্তাহের মধ্যে হওয়ার কারণে কী কী সমস্যার সম্মুখীন হয়েছিল সেটা তোমরা এখানে লিখে দিতে পারো, বা কী কী ফেস করেছে সেটা তোমরা এখানে মন্তব্য লিখে দিতে পারো। এবার চলে যাব পিতামাতার স্বাক্ষর। পিতা অথবা মাতার এখানে স্বাক্ষর করতে হবে সে তারিখ সহ। ওনারা এখানে সিগনেচার করবেন, সাথে ডেট, মাস এবং সালটা লিখে দেবে। সিগনেচারটা করে, মানে স্বাক্ষরটা করে মাস, দিন, মাস এবং সালটা এখানে লিখে দেবে। তারপর জন্ম নিবন্ধীকরণ নম্বর, নিবন্ধীকরণের তারিখ। এটা তোমরা এখন পাবে না, যখন তোমাদের এই ফর্মটা সাবমিট করা হয়ে যাবে তখন কিন্তু এই নম্বরটা তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, যখন তোমাদের এই ফর্মটা ওনারা সাবমিট করবেন তখন ওনারা কিন্তু এই নম্বরটা এখানে লিখবেন, ওনারা এটা স্বাক্ষর করবেন, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু করতে হবে না। তো এই ফর্মটা প্রায় সম্পূর্ণভাবে ফর্ম ফিল আপ করা হলো। তবু যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং চ্যানেলে যদি আমাদের নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি যদি তোমাদের কোনোভাবে উপকৃত করে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, এবং তোমরা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটিকে শেয়ার করো, যাতে তারাও এই ইনফরমেশনটি জানতে পারে, এই সম্পর্কে জানতে পারে।
তো আজকে এখানেই এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।